আপনারা শুনছেন নীল উল্কি অন্তিম পর্ব। প্রফেসর রায়ের কথা শেষ হতে অবন্তী বলল, আচ্ছা, উনি যে ওই বীভৎস কাণ্ডটা অতদিন ধরে চালিয়ে যাচ্ছিলেন, তার কারণ কি শুধুই ওই ব্যবসায়িক চুক্তি কোনো একটা ফেমাস নিউজ পোর্টালের এডিটরের সঙ্গে? প্রফেসর অল্প ঘাড় নেড়ে হাসলেন, বললেন, এইটা ভালো প্রশ্ন করেছ। না, একেবারেই নয়। ইনফ্যাক্ট আমার মনে হয় তার প্রজেক্টের কাজ চালানোর ব্যাপারে এনাফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট ছিল, মোর দ্যান এনাফ। তবে হ্যাঁ, যে কোনো ব্যাপারেই জানবে ইকোনমিক দিকটা একটা ভাইটাল রোল প্লে করে। প্রজেক্ট চালানোর জন্য এনাফ মানিটারি সাপোর্ট ওনার থাকলেও কিন্তু অধিকন্তু নদশায়। লোভ বড় বিষম বস্তু। তবে ওনার ক্ষেত্রে এই ফাইন্যান্সিয়াল দিকটা ছাড়াও একটা মেজর কজ ছিল বলে আমি মনে করি। উনি ইম্পর্টেন্ট ছিলেন বটে, তবে ওনার কিন্তু কনজুগাল রিলেশনশিপের ক্ষেত্রে কোনো অসুবিধাই ছিল না। তবুও ফলস ইগোর বশবর্তী হয়ে তিনি মহিলাদের সঙ্গে ইন্টিমেট হওয়া বন্ধ করেছিলেন। এই প্রবল আত্মসংযম কিন্তু তার ভেতর থেকে স্বতঃস্ফূর্তভাবে আসেনি, জোর করে সেটা নিজের সেক্সুয়াল বিহেভিয়ারের উপর ইম্পোজ করে দেওয়া। তার জন্য তিনি মনে মনে সবসময় একটা প্রবল আক্রোশ চেপে রাখতেন, যাকে বলে বিকৃত যৌন ঈর্ষা। সেই জন্যই তিনি কোনো কাপেলের সেক্সুয়াল ইন্টিমেসি সহ্য করতে পারতেন না। শুধু যে সহ্য করতে পারতেন না তাই নয়, ক্ষিপ্ত হয়ে উঠতেন মনে মনে। মহিলাটির উপরে যৌন অত্যাচার করার বাসনা জাগত। সেখানেও সেই একই প্রবলেম। যেহেতু তিনি নিজে ফিজিক্যালি ইন্টিমেট হবেন না, তাই খুঁজে পেতে আফ্রিকার প্রত্যন্ত গ্রাম থেকে তুলে এনেছিলেন আকুচিকে। ওনার হয়ে যে 4-5 জন কিডন্যাপিংয়ের কাজটা করত, তাদের সারা শরীর যে ব্ল্যাক ড্রেস দিয়ে ঢাকা থাকত, সেটার বুকের কাছে একটা গোল করে ফুটো থাকত, যার মধ্যে দিয়ে নীল রঙের বাদুরের ট্যাটুটা দেখা যেত। আসলে ওই নীল বাদুরের ট্যাটুই ছিল ওনার সিম্বল, তা সে কিডন্যাপার হোক আর ভিকটিমই হোক। আমার মনে হয় ওনার হয়ে যারা কাজ করত তারা কেউ জানতই না যে তাদের মাস্টারমাইন্ড আসলে কে। শুধু যে ইনস্ট্রাকশনস তারা পেত সেই মতো কাজ করত। এমনকি তারা নিজেরাও কেউ কারো মুখ দেখেনি। কিডন্যাপিংয়ের পরে ভিকটিমকে অজ্ঞান অবস্থায় নির্দিষ্ট কোনো জায়গায়, যেমন কোনো পরিত্যক্ত বাড়ি বা স্টোররুম জাতীয় কিছু হতে পারে, সেখানে রেখে দেওয়া হতো। সেইখান থেকে ডক্টর গ্রাহাম নিজের ল্যাবে মাঝরাতে বা এমন কোনো একটা সময়ে নিয়ে যেতেন যখন ল্যাবে কেউ থাকতো না। আচ্ছা, ডক্টর গ্রাহামের উপরে যে অ্যাটাকটা হয়েছিল সেটা কে বা কারা করিয়েছিল? প্রশ্নটা নীলাভর। একটু চিন্তা করে নিয়ে ডক্টর রায় বললেন, আমার একটা সম্ভাবনার কথা এখানে মনে হয় যে ঘটনাটা হয়তো বা ডক্টর মরিস ঘটিয়ে থাকতে পারেন সুপারি কিলার দিয়ে। তিনি তো আর কাঁচা কাজ করার লোক নন। এমনভাবেই ঘুঁটি সাজিয়েছিলেন এমন অপ্রত্যাশিত সময়ে যে কালপ্রিটকে ধরা যায়নি, বা সে হয়তো ধরা পড়েও থাকতে পারে পরে, কিন্তু অন্য খেলা চলেছিল ভেতরে ভেতরে। যাই বা হোক, আমার কিন্তু এই ব্যাপারে কিছু বলা উচিত নয়, কারণ আমি সঠিকটা জানি না। শুভঙ্কর জানতে চাইল, আচ্ছা, বনানীর উপরে যে অ্যাটাকটা হয়েছিল ফ্ল্যাটের মধ্যে ঢুকে, সেটা কার কাজ ছিল বলে আপনার মনে হয়? আমার মনে হয় ওটা ল্যাবের কারোর কাজ। হয় নিজে করেছিল বা লোক লাগিয়ে করিয়েছিল। রবার্টেরও হতে পারে, আবার অন্য কারোরও হতে পারে, যে কিনা ডক্টর মরিসের স্পাই হিসেবে কাজ করত। ডক্টর গ্রাহাম একজন বাইরের লোক হয়ে আমাদের ল্যাবে যখন নিজে স্পাই রাখতে পেরেছিলেন, তখন এটা ভাবার কোনো কারণই নেই যে ডক্টর মরিসের নিজের ল্যাবে তার হয়ে কাজ করার জন্য তিনি কাউকে নিযুক্ত করেননি। তবে যেই করে থাকুক, সে শুনেছিল যে আমি গোপন কিছু বলতে যাচ্ছিলাম বনানীকে, হয়তো বলেও থাকতে পারি। এখন যেহেতু একজন পুরুষকে অ্যাটাক করে তার থেকে কথা বার করার চেয়ে অনেক সহজ একজন নারীকে অ্যাটাক করে তাকে ভয় দেখিয়ে কথা বার করে নেওয়া, তাই সফট টার্গেটটাই সে প্রেফার করেছিল। একটা প্রশ্ন আসছে আমার মাথায়, আপনাকে ডক্টর মরিস যেরকম সাংঘাতিক পরিস্থিতির সৃষ্টি করে ভয় দেখিয়েছিলেন,
বা ধরুন বনানীর ওপর অ্যাটাকটা হওয়ার পরেও আপনি নিজের মধ্যে সবকিছু গোপন করে কেন রেখেছিলেন, পুলিশকে জানাননি কেন? দীপ্যমান বেশ কিছুক্ষণ ধরে প্রশ্নটা করার জন্য উসখুস করছিল। এটা তোমাদের মনে হওয়া খুবই স্বাভাবিক। আসলে কি জানো, প্রথমত সেখানে গেছিলাম নিজের কাজ নিয়ে, নির্বিঘ্নে সেটা করে চলে আসাই মূল লক্ষ্য ছিল। দ্বিতীয়ত পাসপোর্ট, ভিসা সব ব্যাপারগুলো ছিল, মানে নিজের দেশে ফিরে আসতে পারলে বাঁচি। ওখানে গিয়ে পুলিশ ঘটিত ঝামেলায় কে আর জড়াতে চায় বলো? আর দুটো ঘটনাতেই ডক্টর মরিস জড়িত ছিলেন, একটা ডাইরেক্টলি আর একটা হয়তো ইনডাইরেক্টলি। সেক্ষেত্রে জলে বাস করে কুমিরের সঙ্গে বিরোধে নামতে হতো। তাও পুলিশে জানাবো এমনটাই ঠিক করেছিলাম শেষে, কিন্তু একটার পর একটা বিপত্তি আসতে থাকায় ঠান্ডা মাথায় ভেবেচিন্তে কোনো কাজই করে উঠতে পারিনি। আরও কিছু ছোটোখাটো প্রশ্ন মাথায় আসছে, যেমন ধরুন আপনাদের দুজনের, মানে আপনার আর অলিভিয়ার হঠাৎ করে পায়ের সেন্স ফিরে এসেছিল সেদিন। এত বড় একজন বিজ্ঞানীর তো ওষুধের ডোজের ক্ষেত্রে ভুল হওয়ার কথা নয়, তাহলে সেটা ঘটল কিভাবে? তারপর ধরুন ডক্টর গ্রাহাম নিজে অসুস্থ হয়ে যখন নার্সিংহোমে ভর্তি ছিলেন, তখন আকুচিকে নিয়ন্ত্রণ করা বা অন্যান্য কাজগুলো, ওনার আন্ডারগ্রাউন্ড ল্যাব রিলেটেড যেগুলো, সেগুলো চলছিল কিভাবে? আর আমরা যে ইন্টারনেটে এত খোঁজাখুঁজি করেছি ডক্টর গ্রাহামের মৃত্যু নিয়ে, কিন্তু কিছুতেই সঠিক কোনো তথ্য পাওয়া যায় না কেন? প্রশ্নগুলো আবার দীপ্যমানের। একে একে উত্তর দিই তোমার প্রশ্নগুলোর। আমাদের দুজনেরই পায়ে সার ফিরে আসার ব্যাপারটায় বলি, এক হতে পারে উনি আমাদের দুজনকেই নির্ধারিত ডোজের কম ওষুধ ইনজেক্ট করেছিলেন, কিন্তু সেটার সম্ভাবনা কম, খুবই কম। অত বড় একজন বৈজ্ঞানিকের সে ভুল হওয়ার নয়। দ্বিতীয় সম্ভাবনা যেটা রয়েছে, আমার মনে হয় সেটাই ঘটেছিল, উনি সময়ের হিসাব যেভাবে কষে রেখেছিলেন, সম্পূর্ণ কর্মকাণ্ডে তার চেয়ে বেশি সময় লেগে গেছিল, সেটা আর তার খেয়াল ছিল না। তাই ওষুধের অ্যাকশন শেষ হয়ে যাওয়ায় আমাদের পায়ের সেন্স ফিরে এসেছিল। এবার তোমাদের নেক্সট প্রশ্নে আসি। ডক্টর গ্রাহাম যখন অসুস্থ ছিলেন, কিভাবে তার আন্ডারগ্রাউন্ড ল্যাবের কাজ চলেছিল? আমার মনে হয় ওখানে প্রচুর পরিমাণে খাবার দাবারের সরঞ্জাম লোড করে রাখা থাকত। আকুচি নিশ্চয়ই নিজেই রান্না করে খেতে অভ্যস্ত ছিল। খাওয়া আর ধর্ষণ করা, কাজের মধ্যে কাজ তো এই দুটোই ছিল, কাজেই ব্যাঘাত ঘটার কথা নয়। আর তোমার লাস্ট প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি নিজে আরও খানিকগুলো কথা বলে নিই। এক, বাদুড়ের ট্যাটু আঁকার পেছনে ডক্টর গ্রাহামের নির্দিষ্ট একটা সাইকোলজি কাজ করত বলে আমার মনে হয়। উনি নিজে যথেষ্ট বড় মাপের সায়েন্টিস্ট ছিলেন, আর সেই অহংকারটা তার মধ্যে সবসময় কাজ করত। আবার অন্যদিকে তিনি ছিলেন অপরাধ মনস্ক, আর এই অপরাধ মনস্কতার মধ্যে একটা অদ্ভুত ধরনের নেশা থাকে। সে সবসময় এমন একটা ক্লু রাখতে চায় যাতে করে বোঝা যায় যে কাজটা তার। এটা তার অহংকারকে স্যাটিসফাই করে। বাদুড়ের ট্যাটুটা উনি কিছুটা নিজের স্ট্যাম্প হিসেবে ব্যবহার করতেন, তাই নিজের কোর রিসার্চ এরিয়ার মডেল অর্গানিজমটাই উনি ট্যাটু হিসেবে ব্যবহার করতেন। ওই ঘটনার সঙ্গে জড়িত সব কিডন্যাপারদের জন্যও বটে, আবার ভিকটিমদের জন্যও বটে। আরেকটা কথা বলি এই প্রসঙ্গে, আমার মনে হয় যে ডক্টর মরিস কোনোভাবে হয়তো সন্দেহ করেছিলেন যে ডক্টর গ্রাহাম হয়তোবা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে। তার কিছু কথায় আমার সেটা মনে হয়েছিল। আরও কতগুলো কথা তোমাদের বলে রাখি, বলছি যখন সব। ডক্টর গ্রাহাম যে ধর্ষণের দৃশ্যগুলো ভিডিও করে রাখতেন আর অবসর সময় বা গভীর রাতে সেগুলো দেখতেন, সেটা তো তোমরা বুঝেই গেছ। তিনি সেই সব ভিডিও দেখে অদ্ভুত এক পাশবিক আনন্দ উপভোগ করতেন। ওনার যৌন ঈর্ষা ব্যাপারটা তাতেই স্যাটিসফাই হতো। আকুচি যাতে চরম অত্যাচার করে ভিকটিমের ওপর, সেই জন্য তাকে সব রকম ট্রেনিং দিয়েছিলেন তিনি। তাকে কিছুটা বাধ্য করা হতো বলে আমার মনে হয়। তাছাড়াও বিভিন্ন ধরনের যৌন উত্তেজনামূলক ওষুধ খাওয়ানো বা ইনজেক্ট করা, এগুলো তো ছিলই। প্রতিটা ভিকটিমকে যখন ট্রিট করা হতো, তখন প্রতিবার নতুন কিছু পদ্ধতি, টর্চারের পদ্ধতি অ্যাপ্লাই করা হতো। ইউনিক কিছু না কিছু করা হতো যাতে ঘটনার টিআরপি পুরো মাত্রায় বজায় থাকে। যেমন ধরো,
যখন বনানীকে কিডন্যাপ করে তখন ওরা যেমন ইউনিক কিছু করেনি, কারণ বনানীকে কিডন্যাপ করার কারণে ওরা ইন্ডিয়ার মার্কেটটা ধরতে পেরেছিল। আমার তো মনে হয় বনানীকে কিডন্যাপ করার পেছনে সেটা একটা মূল কারণ ছিল। এইবার আমি তোমার শেষ প্রশ্নের উত্তর দিই। ডক্টর গ্রাহামের মৃত্যুর ব্যাপারে সঠিক তথ্য কেন পাওয়া যায় না? যেহেতু ডক্টর গ্রাহাম একজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক হওয়া সত্ত্বেও যে এই রকম একটা নোংরা ঘটনার সঙ্গে জড়িত ছিলেন, অর্থাৎ কিনা তিনিই যে মূল হোতা ছিলেন, এই ব্যাপারটা তার নিজের দেশই হাইড করতে চেয়েছিল। তাই সেই নাটকের শেষ দৃশ্যে তিনি কোনো কারণবশত উপস্থিত ছিলেন এবং তার রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল। এর থেকে বেশি ইনফরমেশন কোথাও পাওয়া যাবে না। তাছাড়াও ব্যাপারটা ইচ্ছাকৃতভাবে গোপন রাখার আরও একটা কারণ ছিল। সম্পূর্ণ ঘটনা উদ্ঘাটন হলে আমেরিকার কয়েকজন প্রভাবশালী মানুষ এবং রাজনীতিবিদদের নাম সামনে চলে আসত। কথাগুলো এক নিঃশ্বাসে বলে যাওয়ার পরে থামলেন প্রফেসর। কিছুক্ষণ সবাই চুপ করে রইল। তারপরে অবন্তী বলল, সবশেষে আমাদের সকলের একটাই প্রশ্ন রয়ে গেল বলে মনে হচ্ছে। প্রত্যেকের মুখের দিকে একবার করে চোখ বুলিয়ে নিল সে। আপনি এত কাণ্ডের পরে আপনি আবার নিজের দেশে সসম্মানে বিপদমুক্ত হয়ে ফিরে এসেছিলেন, যে তার জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ। শুধু আমাদের আর একটাই কথা জানার ছিল, দেশে আসার পর আপনি আর বনানীর খোঁজ করেননি? বনানীর কি হয়েছিল? সে কি একেবারেই হারিয়ে গেছিল আপনার জীবন থেকে? প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মুখ তুললেন ডক্টর রায়। তার মুখের ভাব খুব শান্ত এবং গম্ভীর। বনানীর কি হয়েছিল? তাকে কি খুঁজে পাওয়া গেছিল? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অধ্যাপকের গলাটা কেঁপে গেল। তিনি বললেন, দেশে ফিরে এসে যথাসম্ভব খোঁজ করেছিলাম তার, কিন্তু যে স্বেচ্ছায় হারিয়ে যেতে চায় তাকে আর খুঁজে পাওয়া যায় না। বনানী স্বেচ্ছায় হারিয়ে গেছিল। সকলেই বেশ কিছুক্ষণ চুপ করে রইল। ঘরের মধ্যে একটা নিরানন্দ ছেয়ে গেল যেন। তারপরেই অবন্তী আবার বলল, স্যার, আপনার কাহিনী যতটাই রোমহর্ষক ততটাই মর্মান্তিকও বটে, কারণ এই ঘটনার সূত্র ধরেই আপনার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটা, অন্তত সেই সময়ের জন্য তো বটেই, আপনার জীবন থেকে চিরকালের জন্য হারিয়ে গেছিল। কিন্তু এখানে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, হয়তোই বা বলি কেন, নিশ্চয়ই আপনি বনানীকে যথাসম্ভব খুঁজেছিলেন। তবু যেন আমার মনে হয় যে কোথাও যেন একটু হলেও খামতি ছিল। তাকে হারিয়ে যেতে দেওয়া আপনার উচিত হয়নি। গভীর দীর্ঘশ্বাস ফেলে প্রফেসর বললেন, জীবনে যারা হারিয়ে যাওয়ার তারা হারিয়ে যাবেই, আবার যারা রয়ে যাওয়ার তারা রয়েই যাবে। যে হারিয়ে যেতে চায় তাকে কি জোর করে ধরে রাখা যায়? আবার কিছুক্ষণ সবাই চুপ। তারপরে দীপ্যমান কবজি উল্টে ঘড়ি দেখে বলল, স্যার, অলরেডি বেলা 3টে বাজে। উই আর টু লেট। আপনার অনেকটা সময় আমরা নিয়ে ফেললাম। আপনার স্নান খাওয়া কিছুই হয়নি। এখন আমরা উঠব। আপনি খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নিন। আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা আমাদের নেই। আপনার জীবনের এমন একটা অধ্যায় আপনি আজ আমাদের সঙ্গে শেয়ার করলেন, যাতে আপনার অনেক আবেগ, অনুভূতি, কষ্ট সবই মিশে রয়েছে। আপনার ব্যাপারে গোপনীয়তা সম্পূর্ণ বজায় রাখা হবে, এটা আমাদের তরফ থেকে আশ্বাস রইল স্যার। আপনি আমাদের সম্পূর্ণ বিশ্বাস করতে পারেন। তবে এখন আমরা উঠব, আমাদের অনুমতি দিন। অল্প হেসে প্রফেসর রায় উঠে দাঁড়িয়ে সকলের সঙ্গে হ্যান্ডশেক করে বললেন, আমি বিশ্বাস করলাম তোমাদের। সমস্ত ফাইল, নোটপত্র গুছিয়ে নিয়ে 5 জন বেরিয়ে গেল। যাওয়ার আগে বলে গেল, স্যার, ম্যাডামের সঙ্গে আর দেখা করছি না, উনি হয়তো রেস্ট নিচ্ছেন। ওনাকে প্লিজ একটু কনভে করে দেবেন স্যার, আমরা আসছি আজকে। মুখে হাসি নিয়ে প্রফেসর বললেন, ওকে ওকে। সকলে একে একে বেরিয়ে গেল। প্রফেসর রায় দরজা বন্ধ করে দিয়ে ঘরের ভেতরে গেলেন।
খাওয়া দাওয়া সেরে উঠতে বেশ দেরি হলো, প্রায় 4টে বেজে গেল। অনেকক্ষণ আগেই রান্না করা হয়ে গেছিল, তাই খাবারগুলো মাইক্রোওভেনে গরম করে স্বামী স্ত্রী খেলেন। লিটল মাস্টার বিট্টু সারাটা সকাল দুরন্তপনা করে অবশেষে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন। বেডরুমে এসে স্বামী স্ত্রী দুজনেই গম্ভীরভাবে যে যার চিন্তায় মগ্ন হয়ে রইলেন। কোনো কথা হলো না। কিছুক্ষণ পরে একটা দীর্ঘশ্বাস ফেলে আরাত্রিকা জিজ্ঞেস করলেন, আচ্ছা, আজকে তুমি ওনাদেরকে তোমার মেক্সিকোর অভিজ্ঞতা শেয়ার করেছিলে, তাই না? চমকে উঠলেন প্রফেসর রায়। তুমি কি করে জানলে? শান্তভাবেই উত্তর এলো, ভেবো না যে আমি তোমাদের কথা আড়ি পেতে শুনছিলাম। আশা করি তুমি তোমার স্ত্রীকে খুব ভালো করেই চেনো, তবে তোমার মুখ বলে দিচ্ছে তুমি আজকে স্মৃতিচারণ করেছ। প্রফেসর এগিয়ে এসে আরাত্রিকার হাত ধরলেন। আরাত্রিকা স্বামীর দিকে চোখ তুলে তাকালেন। আবেশ তীক্ষ্ণ দৃষ্টিতে আরাত্রিকার মুখচ্ছবি পড়ার চেষ্টা করে বললেন, জানো, আজ কত বছর পর আমি আমার বনানীর কথা বলেছি। তিনি অনুভব করতে পারলেন যে তার হাতে ধরে রাখা স্ত্রীর হাতখানি অল্প কেঁপে উঠল। মৃদু আলিঙ্গনে জড়িয়ে ধরলেন তিনি তাকে। হাতে করে ভিজে চুলগুলো অল্প সরাতে চোখে পড়ল পিঠের দিকে ঠিক ঘাড়ের নিচে লেজার ট্রিটমেন্ট করানো জায়গাটা। সেখানে একটা নীল রঙের বাদুড়ের ট্যাটু ছিল কোনো এক কালে। আবেগরুদ্ধ স্বরে অধ্যাপক বলে উঠলেন, বনা, আজ এতগুলো বছর পর নিজের সেই একান্ত প্রিয় নামটা আবার স্বামীর মুখ থেকে শুনে আরাত্রিকা শিউরে উঠলেন। নিবিড় কোনো অনুভূতিতে নিজেকে কিছুটা ধাতস্থ করে নিয়ে বললেন, বনানী, বনা, সে কিন্তু তোমার অতীত ছিল, প্রেমিকা। যে তোমার স্ত্রী, সে কিন্তু আর তোমার বনা নয়, সে আরাত্রিকা, শুধুমাত্র আরাত্রিকা। যেমন ব্রাহ্মণ পুত্র সন্তানদের পৈতে হয় বলে তাদের দ্বিজ বলা হয়, তাদের নাকি দ্বিতীয়বার জন্ম হয়, তাই তেমনি আমিও দ্বিজা। আমারও দ্বিতীয়বার জন্ম হয়েছে যবে থেকে এফিডেভিট করে নামটা চেঞ্জ করে আরাত্রিকা করিয়েছি, তাই ওই নামে আমায় আর কখনো ডেকো না। আবেশ এইবারে আলিঙ্গন আরো দৃঢ় করে জড়িয়ে ধরলেন স্ত্রীকে। তুমি যে নামেই আমার কাছে থাকো, সে বনানী হোক বা আরাত্রিকা, তুমি যে তুমি। হারিয়ে যেতে চেয়েছিলে যে বড় আমার জীবন থেকে, খুঁজে তো বার করেছিলাম। আর পালাতে যে চেয়েছিলে তার শাস্তিও পেয়েছ। যাবজ্জীবন কারাদণ্ড আমার জেলে। ছলছল চোখে স্বামীর বুকে মুখ লুকালেন অধ্যাপিকা আরাত্রিকা রায়।